কি অবস্থা পোলাপাইন্স? এসএসসি ২৬ মিশন ফাইট ব্যাক কোর্সে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি ইন্তিসার কায়েস এবং আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি হলো বোশেক। বোশেক কবিতাটি লিখেছেন আল মাহমুদ। আচ্ছা, বোশেক কথাটি শুনলে আমাদের মাথায় কি আসে সবার প্রথমে? বোশেক কথাটি আসছে বৈশাখ থেকে। তাহলে কবিতার মধ্যে আমরা বৈশাখ সম্পর্কিত কিছু নিয়েই পড়বো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি কবি পরিচিতি। আমরা আল মাহমুদ সম্পর্কে একটু জেনে নেই। আসো। আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হলো মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, অবজেক্টিভ এবং ১ নম্বরের নম্বরের প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার প্রকৃত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এরপরে আসি তার পেশা কি ছিল? তার পেশা ছিল তিনি দীর্ঘকাল সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং এর আগে তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। এরপরে আমরা আসি তার কিছু কাব্যগ্রন্থে। তার প্রকাশিত কাব্য যদি আমরা বলি লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন এবং তার কথা সাহিত্যের মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, পাখির কাছে ফুলের কাছে এবং আমরা যে বোশেক কবিতাটি আজকে পড়বো সেটি এই পাখির কাছে ফুলের কাছে এখান থেকে গ্রহণ করা হয়েছে। তাহলে এটুকুই ছিল আমাদের কবি পরিচিতি। আসি পরবর্তী মূল কবিতায় চলে আসি। মূল কবিতা, এই বোশেক কবিতায় মোট লাইন আছে ৩২টি এবং মোট স্তবক আছে ৮টি। তাহলে আসো এবার আমরা মূল কবিতা শুরু করি। যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছাড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। আচ্ছা আসো, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। বুনো হাঁস সবসময় ঝাঁক বেঁধে থাকে এবং এমন বাতাসের কথা বলা হলো যে এখানে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে। জেট বলতে এখানে জেট বিমানকে বোঝানো হয়েছে। জেটের পাখা দুমড়ে মাটিতে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, অর্থাৎ এখানে সাইক্লোনের কথা বোঝানো হয়েছে। যখন কালবৈশাখী ঝড় হয়, এখানে বোশেক বলতে আসলে কালবৈশাখী ঝড়টাকে বোঝানো হয়েছে। যখন কালবৈশাখী ঝড় হয় তখন নদীর যে পানি থাকে সেটি অনেক পরিমাণে পানি তীরে এসে আঘাত হানে, এই কথাটাই বোঝানো হয়েছে। এবং তারপর বললো নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, অর্থাৎ টেলিগ্রাফের যে থাম, যে পিলার খাম্বাগুলো থাকে সেগুলোকে এটি নড়িয়ে দেয়। অর্থাৎ আমরা প্রথম স্তবক থেকে শিখতে পারলাম যে এখানে বোঝানো হয়েছে, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো কালবৈশাখী ঝড়ের সময় যে ভয়াবহতা, এটা এখানে বোঝানো হয়েছে। কালবৈশাখী ঝড় যখন হয় তখন যে ভয়াবহ অবস্থা থাকে সেটা এই প্রথম স্তবকে বোঝানো হলো। তারপরে আসি আমরা, সেই পবনের কাছে আমার মিনতি, অর্থাৎ কবি কার কাছে মিনতি করছেন? যে কালবৈশাখী ঝড়, তার কাছে মিনতি। তিষ্ঠ হাওয়া, কথাটা মাথায় রেখো। তিষ্ঠ, তিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে স্থির। আমরা বলি অতিষ্ঠ, তিষ্ঠ মানে হচ্ছে স্থির। তিষ্ঠ হাওয়া, তিষ্ঠ মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। এখন এখানে কবি প্রশ্ন করছেন কালবৈশাখী ঝড়কে যে গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে তোমার কি লাভ, চাষির ভিটে গুড়িয়ে দিয়ে তোমার আসলে কি লাভ। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি, হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। এখানেও দেখো বলা হচ্ছে, এখানেও কবি প্রশ্ন করছে ঝড়কে যে এই যে টুনটুনিদের বাসা, বেগুন পাতার যে বাসা সেটা ছিঁড়ে অথবা দুঃখিনী মায়ের ভাতের হাড়ি উল্টিয়ে অথবা বাবুই পাখির ঘর উড়িয়ে আসলে তুমি কি আনন্দটা পাও। তারপরে আসি, রামায়ণে পড়েছি, অর্থাৎ এখানে আমরা দেখলাম কবি ঝড়ের কাছে বিভিন্ন প্রশ্ন করছে এবং মিনতি করছে এই দুইটা স্তবকে। এর পরবর্তীতে আসি, রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি কি সে দয়ালু মেঘের সাথী। এখানে কালবৈশাখী ঝড়কে পৌরাণিক দুইটা চরিত্র এবং পৌরাণিক এবং আব্রাহামিক দুটি চরিত্রের সাথে তুলনা করা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। অর্থাৎ এখানে ঝড়ের যে প্রকোপ, যে শক্তিশালী দিকটা, সেটাকে হনুমানের শক্তির সাথে তুলনা করা হচ্ছে। এবং তারপরে বলল কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি কি সে দয়ালু মেঘের সাথী। এখানে দেখো দুই রকমের বৈশিষ্ট্য ফুটে উঠছে। একটা হচ্ছে পরাক্রমশালী শক্তিশালী চরিত্র এবং আরেকটা হলো দয়ালু, নম্র, শান্তশিষ্ট যে চরিত্র সেটা। অর্থাৎ কবি এখানে ঝড়কে প্রশ্ন করছে তুমি কোনটা, তুমি কি শক্তিশালী নাকি তুমি নম্র ভদ্র, কোনটা তুমি। তারপরে বলল, তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে দিলে
গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। এখানে কবির একটা আক্ষেপ, ঝড়ের প্রতি কবির একটা আক্ষেপ এই স্তবকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কবি বলতেছে যে তুমি তো ঠিকই গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে দিলে, কিন্তু যে সকল লোক, যে সকল মানুষ এই যে লোক ঠকিয়ে তার সম্পদের প্রাসাদ গড়লো বা প্রাসাদ গড়ে তুললো, তাদের তো একটা ইটও তুমি নড়াতে পারলে না। হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমিই নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, অহমিকা অট্টালিকা গুড়িয়ে দিত। এখানে একটা জিনিস মাথায় রেখো, এই দেখো রাজা সোলেমানের কথা বলা হচ্ছে। রাজা সোলেমান বলতে এখানে সোলেমান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, যিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র এবং আব্রাহামিক রিলিজিয়ন অনুযায়ী তিনি ডেভিডের পুত্র এবং ইসরায়েলের তৃতীয় রাজা ছিলেন এই সোলেমান আলাইহিস সালাম। তো তার সাথে এখানে তুলনা করতেছে যে কেন তুলনা করতেছে, কারণ সোলাইমান আলাইহিস সালামের বাহন ছিল মেঘ, এই কারণে মেঘকে সে প্রশ্ন করতেছে তুমি নাকি রাজা সোলেমানের বাহন। যে এখন এই সোলেমানের বৈশিষ্ট্য ছিল যে সে অত্যাচারীদের যে ছিল অত্যাচারীদের সে শাস্তি দিত। এখানে বলছে যার তলোয়ার অত্যাচারীদের কাটতো মাথা, মানে সে অত্যাচারীদের শাস্তি দিত, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। তারপরেই দেখো কবিদের আরেক মহান রাজা রবীন্দ্রনাথ, এখানে একটা জিনিস মার্ক করে রাখো, এই দেখো রাজা সোলেমান, রাজা রবীন্দ্রনাথ, এখানে দুইজন রাজার কথা বলা হয়েছে। তো কবিদের এমন এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোরে, যার পুরনো শুল্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথের কোনটা কথা বলা হচ্ছে? রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আছে না, এসো হে বৈশাখ এসো হে এসো, পরের লাইনেই আছে তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক এসো হে এসো। এইটাই বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ তো গানে বলছে, তোমার কাছে মিনতি করে বলছে যে কালবৈশাখী ঝড় গত বছরে যত ধরনের দুঃখ, গ্লানি, বেদনা সবকিছু উড়িয়ে দিয়ে যাবে। এখন এটাই প্রশ্ন করছে যে তোমার কাছে তো রবীন্দ্রনাথ করজোড়ে এই অনুরোধটাই করছে যে তুমি সব দুঃখ, দুর্দশা এগুলো উড়িয়ে নিয়ে যাবে। তারপরে বলল কি, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। এখন কবি ঝড়কে আদেশ করছে বা অনুরোধ করছেন, তিনি বলছেন ধ্বংস যদি করবে তবে শুনো তুফান, হে তুফান তুমি যদি ধ্বংসই করো তাহলে শুনো, কি শুনো, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। এখানে পরগাছা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই দেখো পরগাছা, এই কথাটির দ্বারা এখানে বোঝানো হয়েছে যে সকল মানুষ অন্যের পরিশ্রমে বড়লোক হয়, বা আমরা বলতে পারি যে সকল মানুষ লোক ঠকায় বা অত্যাচারী অত্যাচারী যে শ্রেণীটা আছে তাদেরকে এখানে বোঝানো হয়েছে। ধ্বংস যদি করবে তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। তারপরে লাইনে বলে দিচ্ছে পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। তাহলে তুমি তাদের ক্ষতি করো, তুমি দুঃখী মানুষদের ক্ষতি করো না, এটাই এখানে কবি বলতে চেয়েছেন। এবার আসি আমরা এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আচ্ছা, এই কবিতায় দুটি করে যে জিনিসগুলো রয়েছে আমরা এখন সেটি দেখব। প্রথমে আসি, দেখো প্রথমে যদি আমরা বলতে চাই এখানে বাহনের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। দেখো জেটের পাখা এবং পালের দড়ি, আমরা পড়ছিলাম না গল্পে বলা হয়েছিল যে কালবৈশাখীর ঝড় জেটের পাখা ভেঙে ফেলে এবং জেট বিমান মাটিতে আছড়ে পড়ে, এবং বলছিলাম না পালের দড়ি মাঝির পালের দড়ি ছিঁড়ে ফেলে। তাহলে বাহনের বৈশিষ্ট্য এখানে দুটি কথা বলা হয়েছে। এখানে দুটি পাখির কথা বলা হয়েছে, দেখো টুনটুনি বাবুই, এখানে দুটি পাখির কথা বলা হয়েছে। এরপরে এখানে দুটি মহাকাব্যের কথা উল্লেখ আছে। আমরা বলেছিলাম রামায়ণের কথা, আমরা এখানে বলেছিলাম রামায়ণের হনুমান পিতা, এবং আমরা বলেছিলাম কালিদাসের বিখ্যাত মেঘদূতের কথা। এখানে এই দুটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো রাজা, এখানে দুটি রাজার নাম উল্লেখ করা হয়েছে, একজন হলেন রাজা সোলেমান এবং আরেকজন হলেন রবীন্দ্রনাথ। একজন হচ্ছেন রাজা এবং আরেকজন হচ্ছেন কাব্যের রাজা। সোলেমান কে ছিলেন এটা একটু মাথায় রাখো, সোলেমান হচ্ছেন ডেভিডের পুত্র এবং ইসরায়েলের তৃতীয় রাজা ছিলেন রাজা সোলেমান, তিনি একজন বীর ছিলেন। এরপরে আসো কবি, এখানে দুইজন কবির নাম বলা হয়েছে। দেখো একটা মজার বিষয়, এখানে কবি আল মাহমুদ নিজে একজন কবি, তারপর তিনি কবিতায় দুজন কবির রেফারেন্স ইউজ করছেন। কবি হচ্ছে একজন কালিদাস, কবি কালিদাস, এবং আরেকজন হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আসি, এখানে চাষি সম্পর্কে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে চাষির ঘরের খুঁটি আর একটা হচ্ছে চাষির ভিটে। দুই জায়গাতে দুইটা কথা বলা হয়েছে চাষি সম্পর্কে। এক জায়গায় বলা হয়েছে চাষির ঘরের খুঁটি উড়িয়ে দেয়, আর যে বলা হয়েছে চাষির ভিটে উড়িয়ে দেয়, দুই জায়গায় চাষিদের কথা বলা হয়েছে। এরপরে আমরা যদি দেখি এখানে দুটো উপকরণের কথা আছে, একটা হচ্ছে বেগুন পাতা এবং আরেকটা হচ্ছে ইট।
তোমরা কি বলতে পারবে বেগুন পাতা ইট কোথায় বলা আছে? বেগুন পাতা বলা আছে হচ্ছে টুনটুনির যে বাসা ছিল, টুনটুনি হচ্ছে বলা আছে, দেখো বেগুন পাতায় বানানো টুনটুনির বাসা, অর্থাৎ টুনটুনি বেগুন পাতা দিয়ে বাসা বানায়। এবং ইট দিয়ে কারা বাসা বানায়? ইট দিয়ে তাদের এই যে অট্টালিকার কথা বলেছে, প্রাসাদের কথা বলা হয়েছে। অত্যাচারী শ্রেণী গরিবদের নিপীড়ন নির্যাতন করে যে বাসা বানায়, তাদের বাসাটা ইট দিয়ে তৈরি। এরপরে যদি আমরা দেখি দুইটা গুরুত্বপূর্ণ লাইন দেখো, নুইয়ে দেয়, এই নুইয়ে দেয়, কি নুইয়ে দেয়? কালবৈশাখী ঝড় কি নুইয়ে দেয়? তোমার অবজেক্টিভ কোশ্চেন থাকতে পারে, কালবৈশাখী ঝড় কি নুইয়ে দেয়? এই দেখো টেলিগ্রাফের থামগুলোকে নুইয়ে দেয়। আমরা প্রথম স্তবকের শেষ লাইন ছিল এটা, যে কি নুইয়ে দেয়? টেলিগ্রাফের থাম। এবং উল্টে ফেলে, কি উল্টে ফেলে? দুঃখী মায়ের ভাতের হাড়ি। তো এই দুইটা অবজেক্টিভ থাকতে পারে, একটা হচ্ছে কি নুইয়ে দেয় এবং আরেকটা যদি থাকতে পারে কি উল্টে ফেলে। তো তোমরা একটু সাবধানে দাগাবা, কারণ দুইটার অ্যান্সার দুই রকম। যদি বলে কি নুইয়ে দেয় তাহলে টেলিগ্রাফের থাম, যদি বলে কি উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি। এরপরে যদি আমরা আসি, এখানে বলা হয়েছে দেখো সমার্থক শব্দ আছে বাতাসের। কবিতায় বাতাসের দুইটা সমার্থক শব্দের কথা বলা হয়েছে। বাতাসের দুইটা সমার্থক শব্দ, একটা হচ্ছে প্লাবন এবং আরেকটা হচ্ছে হাওয়া। এরপর আসি আমরা কালবৈশাখীর গুণ সম্পর্কেও এখানে বলা হয়েছে। কালবৈশাখীর দুইটা গুণ আছে, এই যে কালবৈশাখীর গুণ। কি কি গুণ? এক জায়গায় বলা হয়েছে মহাবীর হনুমানের পিতা, অর্থাৎ কালবৈশাখী মহাবীর হনুমানের পিতার সাথে তুলনা করা হয়েছে। এবং আরেক জায়গায় বলা হয়েছে মেঘদূতের দয়ালু মেঘ সাথীর মতো। অর্থাৎ কালবৈশাখী ঝড়ের দুইটা গুণের কথা এখানে আমরা দেখতে পাই, একটা হচ্ছে মহাবীর এবং আরেকটি হচ্ছে দয়ালু। এবং সর্বশেষ যেটা আছে দুইটি, সেটি হলো ঘর। আমরা এখানে দুইটা ঘরের কথা শুনতে পাই, একটা হচ্ছে বাবুই পাখির বাসা, বাবুই পাখির বাসার কথা এখানে বলা হয়েছে, এবং আরেকটা হলো গরিব চাষির ঘর। দুটি জিনিস আমরা এখানে দেখতে পাই। তাহলে তোমরা এই জিনিসটা দেখতে যদি এখান থেকে দেখো, তাহলেই সবগুলোই তথ্য তোমরা পেয়ে যাবে যে এই কবিতার মধ্যে দুটি কি কি বিষয় রয়েছে, সবকিছু বিষয় এখানে লেখা আছে। এরপরে আসি তিনটি কি আছে। আচ্ছা আসো, এই কবিতায় মোট ৩টি বিল্ডিং এর নাম আছে। দেখো এখানে বলা আছে প্রাসাদ, কাদের প্রাসাদ? অত্যাচারীদের প্রাসাদ। তারপরে বলা আছে মস্ত দালান, অত্যাচারীদের। এখানে তিনটা কথা, তিনটাই, একটা হচ্ছে অত্যাচারীদের প্রাসাদ, একটা অত্যাচারীদের মস্ত দালান এবং আরেকটা হলো অত্যাচারীদের অট্টালিকা। তো তিনটি এই বিষয়ের কথা বলা হয়েছে। আরেকটা জিনিস তিনটা আছে, সেটা হচ্ছে এখানে তিনটা প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে বুনো হাঁস। বুনো হাঁসটা কোথায় উল্লেখ করা আছে? বুনো হাঁসটা উল্লেখ করা আছে একদম প্রথম লাইনে, বলা আছে যে বুনো হাঁসের ঝাঁক ভেঙে দেয়। অর্থাৎ প্রথম স্তবকের প্রথম লাইনে বুনো হাঁস, এবং দ্বিতীয় স্তবকের প্রথম লাইনে টুনটুনি, এবং দ্বিতীয় স্তবকের শেষ লাইনে আছে বাবুই পাখির কথা। অর্থাৎ এখানে তিনটি প্রাণীর নাম উল্লেখ করা আছে। যদি একটু খেয়াল করো, পাখির নাম কিন্তু দুইটা, কিন্তু প্রাণীর নাম কিন্তু তিনটা। তাই একটু সাবধানে এই জিনিসটা দাগাবা। এরপরে আমরা যদি আসি, চারটি কি আছে এখানে দেখো, অত্যাচারী পরগাছা যারা আছে তাদের এখানে চারটা গুণের কথা বলা আছে। কি কি গুণ সেগুলো? এই যে তারা লোক ঠকায়, তাদের অহমিকা আছে, তাদের মাঝে অহমিকা আছে, তারা বিভেদকারী এবং তারা বাহাদুরি দেখায়। অর্থাৎ অত্যাচারীদের চারটা গুণের কথা আমরা এখানে দেখতে পাই। এবং সবশেষ এখানে 6টা বিষয় আছে, সেটা হলো বৈশাখের বা কালবৈশাখী ঝড়ের মোট 6টা বৈশিষ্ট্য কবি এখানে ফুটিয়ে তুলেছেন। কি কি বৈশিষ্ট্য? দেখো প্রথমে কালবৈশাখী ঝড়কে তিনি বলেছেন মহাবীর হনুমানের পিতা। তারপরে বললেন যে দয়ালু মেঘের সাথী, মেঘদূতের দয়ালু মেঘের সাথী। এরপরে কালবৈশাখী ঝড়কে তিনি বলেছেন বাতাস, তিনি এটাকে বলেছেন পবন, এটাকে তিনি বলেছেন তুফান, এবং তিনি এটাকে বলেছেন বাহন। কার বাহন? সুলাইমানের বাহন। তাহলে আমরা দেখতে পাই যে কবি 6টি নামে কালবৈশাখী ঝড়কে এখানে অভিহিত করেছেন। এই ইনফরমেশন গুলো একটু যদি তুমি মাথায় রাখো, ইনশাআল্লাহ অবজেক্টিভে তোমার কোনো ধরনের সমস্যা হবে না এবং সৃজনশীলও এটা অনেক হেল্প করবে। এরপরে যদি আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ দেখে নেই, প্রথমে আসে জেট বা দ্রুত গতিসম্পন্ন উড়োজাহাজ। কোনটা জেট? এই যে এটা হচ্ছে জেট, যেটা হলো দ্রুত গতিসম্পন্ন উড়োজাহাজ। আমরা রিসেন্টলি দেখলাম মাইলস্টোন কলেজে একটি জেট বিধ্বস্ত হয়েছে। সেখানে আহত নিহত সবার জন্য আমাদের সান্ত্বনা। তো এখানে আমরা জেটের কথা দেখতে পাই যে কালবৈশাখী ঝড়ের আঘাতে বা কালবৈশাখী ঝড়ে যে প্রচন্ড বাতাস হয়, এর কারণে জেটের পাখা ভেঙে যায় এবং সেটা মাটিতে আছড়ে পড়ে, এই কথাটা এখানে বলা আছে। এরপরে যদি আমরা বলি, এখানে বলা আছে টেলিগ্রাফের কথা। টেলিগ্রাফ কি? সংকেতের সাহায্যে দূরে বক্তব্য প্রেরণের যন্ত্র। টেলিগ্রাফ আসলে কিভাবে কাজ করতো? এখন তো আমরা মোবাইল ফোন ইউজ করি, আগে টেলিগ্রাফের সাহায্যে সংকেত পাঠানো হতো, চিঠি পাঠানো হতো। কিভাবে কাজ করতো? এক ধরনের কোড আছে, মোর্স কোড। মোর্স কোডের সাহায্যে এই ধরনের সংকেত পাঠানো হতো এবং এটা ডিকোড করে তারপরে মানুষ বুঝতে পারতো যে কি বলা হয়েছে। তো টেলিগ্রাফের এই যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে টেলিগ্রাফিক যন্ত্র। এই যে যন্ত্রটা, এখানে দেখো এই যে এখানে দুইটা বাটন থাকে এবং এখানে মোর্স কোড, একটা কোড আছে, যে কোডটা প্রেস করার মাধ্যমে সংকেতগুলো পাঠানো হতো এবং অপর পাশে একজন ডিকোডার থাকতো, যে সংকেতগুলো অ্যানালাইজ করে চিঠির আসল অর্থ খুঁজে বের করতো। এরপরে আসি আমরা, এখানে বলা আছে কালিদাসের মেঘদূতের কথা।
এটা একটা অবজেক্টিভ এখান থেকে আসতে পারে যে মেঘদূত কে লিখছেন? মেঘদূতটা লিখছেন কালিদাস। তো এখানে বলা হয়েছে কালিদাসের মেঘদূত সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন ছিলেন কালিদাস। তার অমর রচনা মেঘদূত কাব্য। তোমরা যদি দেখতে পাও, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালিদাসের মেঘদূত। এটা এক সংস্কৃত ভাষায় লেখা একটা কাব্য গ্রন্থ। এটা মূলত একটা গ্রন্থ, কিন্তু এখানে মজার বিষয়, আমরা যেমন নরমালি গল্প পড়ি, এটা গল্পের গ্রন্থ না। এখানে সব পুরো একটা ঘটনা বোঝানো হয়েছে কবিতা আকারে। ছন্দের সাথে ছন্দের এখানে মিল রয়েছে। তারপরে যদি আসি, এখানে বলা হয়েছে, এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, এই যে রামায়ণ। রামায়ণ কিন্তু হিন্দুদের ২ টা বিখ্যাত মহাকাব্য আছে। একটা হচ্ছে মহাভারত এবং আরেকটা হচ্ছে রামায়ণ। রামায়ণও কিন্তু কবিতার ছন্দে লেখা। আমরা সবাই জানি যে আগে কিন্তু ১ম দিকে বাংলা ভাষায় গদ্য ছন্দ ছিল না। তখন কবিতার মাধ্যমেই আ মানুষ তাদের যে সাহিত্য, সেই সাহিত্য চর্চা করত। তো কালিদাসের মেঘদূত এবং রামায়ণ দুটোই কাব্য আকারে লেখা হয়েছে। অর্থাৎ কাব্যের মাধ্যমে এখানে সবকিছু লেখা হয়েছে। প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের একটা অন্তমিল রয়েছে। তারপর এখানে বলা হয়েছে রাজা সোলেমানের কথা। এটা খুবই ইম্পোর্টেন্ট। আমি তোমাদের ইতিমধ্যেই বেশ কয়েকবার বলেছি। রাজা সোলেমান কে ছিলেন? ডেভিডের পুত্র এবং ইসরায়েলের ৩য় রাজা। তিনি ছিলেন একজন বীর এবং দক্ষ রাজা। এখানে ডেভিড বলতে কাকে বোঝানো হয়েছে? ডেভিড হলেন মূলত ইসলাম ধর্ম অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি অ্যাকচুয়ালি হচ্ছেন ডেভিড। তো এবং ডেভিডের পুত্র, ডেভিডের পুত্রের কথা এখানে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? যে সোলেমানের বাহন, মেঘকে বলা হয়েছে সোলেমানের বাহন। তোমরা যদি খেয়াল করো তোমরা বুঝতে পারবে। এরপরে যদি আমরা আসি এখানে, আচ্ছা এটা তো আমরা বুঝলাম। এবার আসি কবিতার মূল ভাব। আচ্ছা, তোমাদের তো সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং তোমরা ইতিমধ্যেই জানো যে এই যে টপিকটা, এই যে কবিতাটা, এটা তোমাদের আগে ছিল না। তা এটা সম্পূর্ণ নতুন একটা টপিক, যার কারণে এটার কোনো আগের সৃজনশীল বা অবজেক্টিভ পাওয়া যায়নি। তো সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই মূল ভাবটা ভালো করে বুঝতে হবে। যদি তুমি মূল ভাবটা ভালো করে বুঝে যাও, তাহলে তুমি খুব সহজেই সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ অথবা খ, যে প্রশ্নই আসুক না কেন, সেটা তুমি উত্তর করতে পারবে। এটার মূল ভাবটা কি বলা হয়েছে? আচ্ছা, এখানে প্রথম দিকে কবিতার ১ম এ কবি কালবৈশাখের সময় চারপাশের পরিবেশ কেমন হয় সেটার ব্যাখ্যা করেছেন। এরপরে কবি কালবৈশাখী ঝড়কে প্রশ্ন করেছেন যে কালবৈশাখী ঝড় কেন মানুষের এত ক্ষতি করে? কেন প্রকৃতির এত ক্ষতি করে? কেন গরিব মানুষদেরই শুধু ক্ষতি করে? এটা তিনি কালবৈশাখী ঝড়ের কাছে জানতে চেয়েছেন। এবং কালবৈশাখী ঝড়কে কালবৈশাখী ঝড়ের কাছে কবির একটা আক্ষেপ এটাই যে কালবৈশাখী ঝড় গরিব মানুষের ক্ষতি করে। কিন্তু যারা গরিবদের অত্যাচার করে তাদের নির্যাতন করার মাধ্যমে বড়লোক হয়েছে, তাদের কোন ধরনের ক্ষতি কালবৈশাখী ঝড় করে না। এটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের কাছে কবির একটা আক্ষেপ। এবং কবি শেষের দিকে কবি কালবৈশাখী ঝড়কে মিনতি করছেন বা অনুরোধ করছেন যে যদি কালবৈশাখী ঝড় কারো ক্ষতি করতেই হয়, তাহলে যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, যারা সমাজের মানুষকে ঠকিয়ে অনেক সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদ যেন কালবৈশাখী ঝড় ধ্বংস করে দেয়। তাহলে আসো আমরা দেখি এখানে কি বলা আছে। এই দেখো, ১ম লাইনটা সবচেয়ে ইম্পোর্টেন্ট লাইন এখানকার। আল মাহমুদের কবিতা সমগ্র পাখির কাছে, ফুলের কাছে। কবির নাম হচ্ছে আল মাহমুদ এবং তার কবিতা সমগ্র পাখির কাছে, ফুলের কাছে কাব্য থেকে উক্ত কবিতাটি সংকলন করা হয়েছে। তারপরে দেখো, বৈশাখ মাস ঋতু পরিক্রমায় বারবার রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে এবং আগ্রাসী থাবায় কখনো কখনো একটি জনপদ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। অধিকাংশই গরিব জনগণ, কিন্তু ধনীদের কোনো ক্ষতি কালবৈশাখী ঝড় করতে পারে না। তাই কবি আক্ষেপ করে বলেছেন, ধ্বংস যদি করতেই হয়, তাহলে অত্যাচারীদের অট্টালিকা ধ্বংস করো, যা শ্রমজীবী মানুষকে শোষণ করে তৈরি করা হয়েছে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীদের অবসান কামনা করেছেন কবি। তাহলে আমরা বুঝতে পারলাম মূল ভাবটা, এবং এর মাধ্যমে আমাদের এই কবিতাটা এখানেই সমাপ্ত হচ্ছে। তো আশা করি তোমরা এই কবিতা নিয়ে তোমাদের মনে কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহ নাই। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। এবং তোমাদের পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা এবং সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।